হ্যালো বন্ধুরা, আজকে আমরা বাংলা ব্যাকরণের যে গুরুত্বপূর্ণ অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটি হলো কারক। তো কারক বুঝবার পূর্বে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব যে কারক আসলে কি। কারক হলো একটি সম্পর্ক। কীরকম সম্পর্ক? অর্থাৎ এখানে আমরা একটা বাস্তবিক উদাহরণ থেকে যদি আমরা একটি তুলনা করি তাহলে বিষয়টি আমাদের কাছে আরও বেশি সুস্পষ্ট হবে। ধরা যাক বাড়িতে আমাদের একজন ঠাকুরদা বা ঠাকুমা আছেন। তো সেই ঠাকুরদা বা ঠাকুমাকে কেন্দ্র করে আমরা কিন্তু বাড়ির যা অন্যান্য মেম্বাররা আছি তারা বিভিন্ন রকম সম্পর্কে কিন্তু জড়িত। সেই ঠাকুরদা বা ঠাকুমা হয়তো আমার বাবার মা হয়, আবার আমার ঠাকুমা হন, আবার পক্ষান্তরে আমার ভাইয়ের বা আমার পিসির বা আমার মাসির, এরকম একজনকে কেন্দ্র করে সম্পর্কগুলো কিন্তু আলাদা হয়। মানে যেখানে কোথাও বলা হচ্ছে নাতি বা নাতনি, কোথাও বলা হচ্ছে মেয়ে, কোথাও বলা হচ্ছে জামাই, ইত্যাদি ইত্যাদি। তো ঠিক একইভাবে আমরা যদি একটি বাক্যের মধ্যে দেখি যে বাক্যের মধ্যে আমরা সাধারণত ক্রিয়াপদ থাকে, তো সেই ক্রিয়াপদের সঙ্গে দেখব আমরা যে বিশেষ্য বা সর্বনাম পদের, নাম পদের অন্তর্গত বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক সেটাকে আমরা কারক বলি। ঠিক আছে? তো একটি বাক্যে আমরা দেখব যে একটি বিশেষ্য বা সর্বনাম পদ থাকে না, একাধিক থাকতে পারে। এবং সেক্ষেত্রে দেখব যে সেই ক্রিয়াপদটিকে কেন্দ্র করে, অর্থাৎ সমস্ত বিশেষ্য বা সর্বনাম পদগুলোর যে সম্পর্ক, সেই সম্পর্কটাকেই আমরা কারক বলছি। এবং সেই ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক রেখে, সাযুজ্য রেখে যে সম্পর্ক তৈরি হচ্ছে সেই সম্পর্কটার আলাদা আলাদা নাম হচ্ছে। বাস্তবিক ক্ষেত্রে আমাদের যেমন আলাদা আলাদা সম্পর্কের নাম রয়েছে, ঠিক তেমনি একটি বিষয়কে কেন্দ্র করে, অর্থাৎ ক্রিয়াপদটিকে কেন্দ্র করে বাক্যের অন্তর্গত যে বিশেষ্য বা সর্বনাম পদগুলো আছে সেগুলোর সঙ্গে ক্রিয়াপদকে কেন্দ্র করে বিভিন্ন রকমের সম্পর্ক তৈরি হচ্ছে। সেই সম্পর্কগুলোকেই আমরা কিন্তু কারক বলছি, বিভিন্ন বিভিন্ন নামে কারক বলছি। তা আমরা বুঝলাম যে কারক তাহলে কি? কারক হচ্ছে, সাধারণভাবে আমরা বলছি কারক হচ্ছে একটি সম্পর্ক। এবার সম্পর্কটা কার সঙ্গে কার? সম্পর্কটা হচ্ছে বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে নাম পদের, অর্থাৎ বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক সেটাকেই আমরা বলছি কারক। আমরা একটি উদাহরণের সাহায্যে যে ছটি কারক আছে, সাধারণভাবে যে ছটি কারক রয়েছে সেই কারকটা সম্পর্কে একটি উদাহরণের মধ্য দিয়ে বিষয়টিকে বুঝে নেবার চেষ্টা করব। তোমরা দেখো এখানে একটি উদাহরণ রয়েছে যে কি করোনা কবলিত এক এলাকায় শিক্ষক মহাশয় স্বহস্তে ভাণ্ডার থেকে দরিদ্রদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করছেন বা ত্রাণ সামগ্রী দিচ্ছেন। বলছে যে করোনা কবলিত এলাকায় শিক্ষক মহাশয় দরিদ্রদের জন্য ভাণ্ডার থেকে স্বহস্তে ত্রাণ সামগ্রী দিচ্ছেন বা বিতরণ করছেন। তো প্রশ্ন হলো, এখানে আমাদের এই যে বাক্যটি বললাম সেই বাক্যের মূল যে বিষয়টি সেটা হচ্ছে ক্রিয়াপদটি যে আছে, সেই বাক্যের ক্রিয়াপদটি হচ্ছে দিচ্ছেন বা বিতরণ করছেন, যেটাই বলছি না কেন। এবার এই দিচ্ছেনটাকে ধরে নিয়ে আমরা, এই দিচ্ছেন ক্রিয়াপদটিকে ধরে নিয়ে আমরা দেখব যে বাক্যের অন্তর্গত বিশেষ্য বা সর্বনাম পদগুলোর আলাদা আলাদা সম্পর্ক তৈরি হচ্ছে। ঠিক আছে? আমরা এই দিচ্ছেনকে কিন্তু প্রশ্ন করতে পারি বিভিন্নভাবে, যে কে দিচ্ছেন, কী দিচ্ছেন, কোথায় দিচ্ছেন, কীভাবে দিচ্ছেন, কোথা থেকে দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। এই যে দিচ্ছেন ক্রিয়াপদ রয়েছে, এই ক্রিয়াপদকে প্রশ্ন করে কিন্তু আমরা সম্পর্কগুলো, অর্থাৎ বাক্যের অন্তর্গত ক্রিয়াপদটির সঙ্গে অন্যান্য বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্কটি, সেই সম্পর্কটি কিন্তু আমরা খুব সহজভাবে তুলে নিয়ে আসতে পারি। আমরা এখানে দেখছি করোনা কবলিত এলাকায় শিক্ষক মহাশয় স্বহস্তে ভাণ্ডার থেকে দরিদ্রদের জন্য ত্রাণ সামগ্রী দিচ্ছেন। প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন যদি আমি করি, কে দিচ্ছেন? শিক্ষক মহাশয়। অর্থাৎ এই দিচ্ছেনের সঙ্গে শিক্ষক মহাশয়ের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে বলছে যে কর্তা, মানে যে কাজ করে, এই যে দেয়ার কাজটা যিনি করছেন তিনি হলেন কে? শিক্ষক মহাশয়।
তাহলে বুঝলাম যে কে দিচ্ছেন, শিক্ষক মহাশয়। অর্থাৎ এই যে বাক্যের অন্তর্গত এই পদটি রয়েছে শিক্ষক মহাশয়, এই শিক্ষক মহাশয়টি আসলে কি, শিক্ষক মহাশয় হলো কি কর্তারূপ। বোঝা গেল? কে দিচ্ছেন? শিক্ষক মহাশয় দিচ্ছেন। কি দিচ্ছেন? ত্রাণ সামগ্রী দিচ্ছেন। কি দিচ্ছেন? ত্রাণ সামগ্রী দিচ্ছেন। কি দিচ্ছেন? ত্রাণ সামগ্রী, অবজেক্ট, বস্তু, ত্রাণ সামগ্রী, এটাকে আমরা বলছি কর্ম সম্পর্ক। ঠিক আছে? কোথা থেকে দিচ্ছেন? ভাণ্ডার থেকে দিচ্ছেন। কোথা থেকে দিচ্ছেন? ভাণ্ডার থেকে। সেটাকে আমরা বলছি অপাদান সম্পর্ক। বোঝা গেল? কোথায় দিচ্ছেন? আমরা যদি প্রশ্ন করি কোথায় দিচ্ছেন, করোনা কবলিত এলাকাতে বা করোনা কবলিত এলাকায়, তাহলে সেটাকে আমরা পেলাম কি, অধিকরণ সম্পর্ক। কোথায় দিচ্ছেন? করোনা কবলিত এলাকায়। অধিকরণ সম্পর্ক। কিসের জন্য দিচ্ছেন বা কাদের জন্য দিচ্ছেন বা কাকে দিচ্ছেন, এই যে ত্রাণ সামগ্রীটার সাথে কাদের জন্য উপলব্ধ, সেটা হচ্ছে দরিদ্রদের জন্য। এই যে সম্পর্কটা, সেটাকে আমরা বলছি নিমিত্ত, নিমিত্ত কারক বলছি আমরা। এটাকে কি বলছি? নিমিত্ত কারক বলছি। তাহলে আমরা দেখলাম এখানে কর্তা বলা যেতে পারে, যে এই শিক্ষক মহাশয় এখানে কর্তা, অর্থাৎ কর্তৃ সম্পর্ক পেলাম, কর্ম সম্পর্ক পেলাম, করণ সম্বন্ধ পেলাম। করণ সম্বন্ধটা কি? কিসের দ্বারা দিচ্ছেন, কিসের দ্বারা দিচ্ছেন, মানে স্বহস্তে দিচ্ছেন, এটা হচ্ছে করণ সম্বন্ধ পেলাম। কার নিমিত্ত দিচ্ছেন? দরিদ্রদের জন্য দিচ্ছেন, নিমিত্ত সম্বন্ধ পেলাম, নিমিত্ত কারক আর কি। ঠিক আছে? কোথা থেকে দিচ্ছেন? ভাণ্ডার থেকে দিচ্ছেন। ঠিক আছে? অপাদান সম্বন্ধ পেলাম, কোথায় দিচ্ছেন? করোনা কবলিত এলাকায় দিচ্ছেন। তাহলে আমরা খুব সহজেই বুঝলাম যে একটি ক্রিয়াপদকে প্রশ্ন করে কিন্তু বিভিন্ন সম্পর্কগুলো নির্ণয় করা হয়। কিন্তু আমরা যখন কারকের শ্রেণী বিভাগগুলোতে ঢুকবো, যে কর্তৃকারকের আরও বিস্তারিত আলোচনাগুলো করব, তখন কিন্তু আমাদের কর্তৃকারকের যে শ্রেণী বিভাগগুলো সম্পর্কে আমাদের কিন্তু কতগুলো জটিলতার যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের একটা সামগ্রিক ধারণা তৈরি করতে হবে। কেননা তোমরা জেনে থাকবে যে কারকের যে অধ্যায় সেটা কিন্তু 6-7 থেকেই শুরু হয়ে আসে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা যদি মাধ্যমিকের উদ্দেশ্যে এই বিষয়টাকে আলোচনা করি, তাহলে আমরা দেখব যে এতটা সোজা করে হয়তো প্রশ্ন করে, ক্রিয়াপদকে প্রশ্ন করলেই যে আমরা সেই সম্পর্কটা বের করে নিয়ে আসতে পারবো, সেটা নাও হতে পারে। সেক্ষেত্রে আমাদের কিন্তু সেই কারকের যে সংজ্ঞাগুলো রয়েছে, যে হ্যাঁ কর্তৃ, যে কর্তা, বাক্যের মধ্যে যে কাজ করছে তাকেই কর্তা বলছে, সেখানে হয়তো প্রশ্ন করে উত্তর নাও পেতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে কাজটা সে করছে। ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাকেই কর্তা সম্পর্ক করব। এরকম বিভিন্ন ধরনের যে কারকের শ্রেণীবিভাগগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে কিন্তু একটা বিস্তারিত আলোচনার প্রয়োজন অবশ্যই রয়েছে। কিন্তু সামগ্রিকভাবে আমরা প্রশ্ন করেই কিন্তু মানে সামগ্রিক বা সাধারণভাবে যদি আমরা বলি, তাহলে প্রশ্ন করেই কিন্তু আমরা কারক সম্পর্কটাকে কিন্তু বুঝতে পারি। তোমরা দেখো এখানে প্রশ্নের মধ্যে প্রশ্ন যদি আমরা করি, কারক হচ্ছে 6 প্রকার। প্রথমত কর্তা কারক, কর্মকারক, করণ কারক, নিমিত্ত কারক, অপাদান কারক, হচ্ছে অধিকরণ কারক। প্রশ্ন করে কোন কারক কিভাবে নিয়ে আসা যায়। যদি আমি প্রশ্ন করি কে বা কি, তাহলে কর্তৃকারক আসছে। কে বা কি দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক আসছে। ঠিক আছে? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমার কর্মকারক। কাকে প্রশ্ন করবো? সেটা ক্রিয়াপদকে প্রশ্ন করব। তাহলে আসছে কর্মকারক। কিসের দ্বারা বা কিভাবে, কি দিয়ে, এগুলো হচ্ছে করণ সম্পর্ক। কার জন্য বা কার নিমিত্ত, সেক্ষেত্রে হচ্ছে নিমিত্ত কারক। ঠিক আছে? ঠিক একইভাবে কোথা থেকে, ভাণ্ডার থেকে, কোথা থেকে, কার চেয়ে, এগুলো যখন বোঝাচ্ছে তখন সেটা হচ্ছে অপাদান। ঠিক আছে? আর ঠিক তেমনিভাবে কোথায়, স্থান বোঝাচ্ছে, কোথায়, কখন, কিসে, ইত্যাদি ইত্যাদি দিয়ে আমরা যদি ক্রিয়াপদকে প্রশ্ন করি, সেক্ষেত্রে কিন্তু আমরা অধিকরণ কারক সম্পর্কটা পেয়ে যাব। এটা হচ্ছে একটা খুবই সাধারণ বিষয়, যে প্রশ্ন করে, ক্রিয়াপদকে প্রশ্ন করে আমরা কারক বুঝতে পারি। কিন্তু প্রশ্ন হলো কখনো কখনো দেখব যে কর্তার মধ্যে আবার আসছে নিরপেক্ষ কর্তা বা কাকে বলে, সমধাতুযোগ কর্তা কাকে বলছে, ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো আসবো যখন আমরা একটা একটা করে কারকের বিস্তারিত আলোচনার দিকে ঢুকবো। তাহলে আমরা সাধারণভাবে এইটুকুনই বুঝলাম যে কারক 6 প্রকার, এবং এভাবে প্রশ্ন করে আমাদের কারকটা, ক্রিয়াপদকে প্রশ্ন করে আমরা কিন্তু কারক সম্পর্কটিকে নির্ণয় করতে পারি। এবার প্রশ্ন হলো, এই কারকের সঙ্গে আরেকটা জিনিস তোমরা দেখবে, দেখো বলে রাখা ভালো যে কারক হচ্ছে 6টা আর অকারক হচ্ছে 2টো। সেটা কি? একটা হচ্ছে অকারক, দুটো হচ্ছে পদ।
কেন ওটা অকারক, এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা পরে করব, কিন্তু বলে রাখি সেটা হচ্ছে অকারক দুটো হচ্ছে, একটা হচ্ছে সম্বন্ধ পদ আর একটা হচ্ছে সম্বোধন পদ। সেটা এই সম্বন্ধ পদ আর সম্বোধন পদটাকে আমরা আরেকটি ক্লাসে আলোচনা করব। তার আগে যে বিষয়টা আমরা বলি সেটা হচ্ছে পরীক্ষার উদ্দেশ্যে যেটা বলি, পরীক্ষায় কিন্তু আমাদের কি থাকে, পরীক্ষায় থাকে হচ্ছে কারক ও বিভক্তি নির্ণয় করো, বা যেখানে অকারক থাকবে সেখানে অকারকেরও বিভক্তি হয়, সে বিভক্তি বা অনুসর্গ থাকে, সেটা কিন্তু আমরা লিখতে হবে। তো প্রশ্ন হলো আমরা অকারক দুটো আলোচনা পরে করছি, তাহলে আমরা কারকটা 6 প্রকার বুঝলাম। এবার আমরা একটু বিভক্তি এবং অনুসর্গের দিকে প্রবেশ করি। খুব সোজা বিষয়, দেখো বিভক্তি কিন্তু আমাদের দরকার। বিভক্তিটা কেন দরকার? কারণ আমরা দেখব যে যখন আমাদের প্রশ্নের উত্তর আসে কারক বিভক্তি নির্ণয় করো, তাহলে ধরো এই উদাহরণটিকেই যদি আমরা নেই, যে শিক্ষক মহাশয় করোনা কবলিত এলাকায় স্বহস্তে ভাণ্ডার থেকে দরিদ্রদের জন্য ত্রাণ সামগ্রী দিচ্ছেন। প্রশ্ন হলো শিক্ষক মহাশয় নিচে দাগ আছে, তাহলে আমরা সেটাকে বললাম কে দিচ্ছেন, শিক্ষক মহাশয় কর্তৃকারক। এখানে শূন্য বিভক্তি আছে, আমি আসছি শূন্য বিভক্তির আলোচনায়। ধরো একটি বিভক্তি নিয়েই আলোচনা করি, করোনা কবলিত এলাকায়। এবার আমি প্রশ্ন করলাম দিচ্ছেন কে, কোথায় দিচ্ছেন, দিচ্ছেন ক্রিয়াপদকে প্রশ্ন করলাম কোথায় দিচ্ছেন, করোনা কবলিত এলাকায়। এবার প্রশ্ন হলো করোনা কবলিত এলাকায় এই যে পদটি রয়েছে না, এই পদটির মধ্যে কিন্তু একটা বিভক্তি আছে। কি বিভক্তি? অন্তঃস্থ বিভক্তি, অর্থাৎ করোনা কবলিত এলাকা যোগ অন্তঃস্থ, তাহলে এলাকায়। অর্থাৎ আমরা বেসিক্যালি যেটা বুঝে থাকি যে অধিকরণ কারকে বিশেষ বিশেষ ক্ষেত্রে অন্তঃস্থ বিভক্তির একটা প্রয়োগ কিন্তু আমরা দেখতে পাই। তো যাই হোক, সেটা বোঝার আগে সেটা আমরা তো বুঝে নেব যে কোথায় কোন কারকে কী আছে, কোন বিভক্তি আছে, সেটা আমরা পদে নিম্নরেখাঙ্কিত যে পদটি থাকে সেই নিম্নরেখাঙ্কিত পদটির সঙ্গে আমরা ক্রিয়াপদের কারক যে সম্পর্কটা নির্ণয় করব, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের যদি বিভক্তি এবং অনুসর্গ সম্পর্কে আমাদের যদি ধারণা থাকে, তাহলে কিন্তু আমাদের ওই বিভক্তিটাকে আলাদা করে বের করে নিয়ে আসা, বা অনুসর্গ যদি থাকে সেক্ষেত্রে অনুসর্গটিকে আলাদাভাবে বের করে নিয়ে আসতে কিন্তু আমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু তার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে বিভক্তি এবং অনুসর্গ কি, সেই বিষয়টাকে খুব ভালোভাবে বোঝা প্রয়োজন। এবার বলে রাখি বিভক্তি হচ্ছে কি, বিভক্তি কথাটি সাধারণত হচ্ছে বিভাগ, বিভক্তি কথাটি সাধারণত হচ্ছে বিভাগ। কিন্তু আমরা যদি ধরো একটা উদাহরণ দিয়ে বিষয়টাকে বোঝা যায়, একটা উদাহরণ অবশ্যই আমরা দিলাম তোমাদের, সেটা কি, যে করোনা কবলিত এলাকায়, অর্থাৎ এলাকার সঙ্গে অন্তঃস্থ যুক্ত হয়েছে, ঠিক আছে। রাজায় রাজায় যুদ্ধ হয়, আমি একটা উদাহরণ দিলাম যে রাজায় রাজায় যুদ্ধ হয়, অর্থাৎ এখানে রাজার সঙ্গে অন্তঃস্থ বিভক্তি যুক্ত হয়েছে, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা যদি আরও কিছু উদাহরণ দেখি, তাহলে দেখবো যে কি, যে বাড়িতে অবনী তুমি কি বাড়িতে আছো, বাড়িতে আছো। এই যে অবনী বা খুব আমি এটাকে প্রশ্নবোধকে না গিয়ে বললাম যে অবনী বাড়িতে আছে, ঠিক আছে। অবনী বাড়িতে আছে, আছে হচ্ছে ক্রিয়াপদ, কোথায় আছে, বাড়িতে আছে। এবার বাড়ি হচ্ছে একটি শব্দ, তার সঙ্গে তে বিভক্তি যুক্ত হয়েছে। তো প্রশ্ন হলো হচ্ছে আমরা বিভক্তির বিষয়ে ঢুকছি। বিভক্তিটি কি? বিভক্তি হচ্ছে যে বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের সঙ্গে, যে বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদ হিসেবে পরিণত করে এবং বাক্যে ব্যবহারের উপযোগিতা লাভ করে, তখন সেটাকে বলছি বিভক্তি। অর্থাৎ বলা যাচ্ছে যে কি, নামপদের সঙ্গে আমরা কি করছি, নামপদের সঙ্গে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে সেটিকে একটি পদে পরিণত করছে এবং বাক্যে ব্যবহারের উপযোগিতা লাভ করছে, তখন সেটাকে আমরা বলছি বিভক্তি। বিষয়টি খুব সহজভাবে বোঝা যায় যে আমরা ধরো আমরা যখন কিছু বর্ণ দিয়ে আমরা কি করি, শব্দ তৈরি করি, ঠিক আছে। ধরো ক একটা বর্ণ, তারপরে অ একটা স্বরবর্ণ, ল স্বরবর্ণ, তারপরে আরেকটি অস্বরবর্ণ, তারপরে ম একটি ব্যঞ্জন বর্ণ দিয়ে হলো কলম, একটা শব্দ তৈরি হলো। কিন্তু যখন আমি কলমটিকে একটি জাস্ট একটা শব্দ হিসেবে পাচ্ছি, অর্থাৎ কোনো তার বাক্যে নয়, ভাঙা হিসেবে জাস্ট কলম, আমি বোর্ডে লিখে দিলাম কলম, তাহলে এটি একটি শব্দ বা এটি একটি নামপদ, বিশেষ্য বটে। কিন্তু এই কলম তখনই বাক্যে যেতে পারবে যখন এর সঙ্গে কোনো বিভক্তি যুক্ত হবে, ঠিক আছে, বা বিভক্তি বা অনেক ক্ষেত্রে অনুসর্গ যুক্ত হয়, তো তখনই কিন্তু সেটা বাক্যে ব্যবহৃত হতে পারবে। এবার প্রশ্ন হলো কেমন করে, ধরো আমি লিখলাম যে নীল কলমে ভালো লেখা হয়, আমি একটা বাক্য বললাম যে নীল কলমে ভালো লেখা হয়।
এই যে কলম যখন বাক্যে চলে আসলো তখন কিন্তু কি হলো, তখন এ বিভক্তি কলমের সঙ্গে কি হলো, কলমের সঙ্গে কিন্তু এ বিভক্তি যুক্ত হলো, অর্থাৎ এ বিভক্তি যুক্ত হয়ে সেই কলম যে নামপদটি রয়েছে সেই নামপদটি কিন্তু বাক্যে ব্যবহারের উপযোগিতা লাভ করলো। পক্ষান্তরে অন্যভাবে বলা যায়, কখনো কখনো দেখব আমরা যে নামপদ বা বিশেষ্য পদটি সরাসরি চলে গেছে ওখানে, সেখানে কিন্তু আমরা বিভক্তি খুঁজে পাচ্ছি না। যেমন ধরো মহারাজ যুদ্ধ থেকে ফিরলেন, ঠিক আছে, এবার মহারাজ যুদ্ধ থেকে ফিরলেন, এই ফিরলেন হচ্ছে ক্রিয়াপদ, খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে। এবার এই ফিরলেন ক্রিয়াপদকে আমি প্রশ্ন করছি যে কর্তা বের করার জন্য, যে কে ফিরলেন, মহারাজ। এবার তোমরা দেখো খুব স্বাভাবিকভাবে মহারাজের সঙ্গে কিন্তু কোনো কিছু যুক্ত হয়নি, মহারাজ একটি নামপদ, সেই নামপদ সরাসরি বাক্যে চলে গেছে। কিন্তু এক্ষেত্রে বৈয়াকরণদের যে যারা ব্যাকরণ বিশেষজ্ঞ তাদের মতামত হলো এটাই যে কোনো শব্দই বিভক্তিযুক্ত না হয়ে কিন্তু তোমার বাক্যে যেতে পারে না। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে মহারাজে যেহেতু কোনো বিভক্তি যুক্ত হয়নি, তার মানে ওখানে আমাদের একটা শূন্য বিভক্তি আছে। অর্থাৎ আমাকে যখন এই মহারাজ যুদ্ধ থেকে ফিরলেন এই বাক্যটি দিল এবং মহারাজ এই যে পদটি রয়েছে এই পদের নিচে আমার দাগ থাকলো এবং আমাকে বলল যে তুমি কারক নির্ণয় করো, তখন কিন্তু বা কারক বিভক্তি নির্ণয় করো, তখন কিন্তু আমি লিখলাম যে হ্যাঁ কে যুদ্ধ থেকে ফিরলেন, মহারাজ, আমি কারক পেয়ে গেলাম কর্তৃকারক, এবং বা ফেরার কাজটা কে করেছেন, মহারাজ করেছেন। আমি যেভাবেই পারি না কেন সেটা কর্তা সম্বন্ধে যে সেটা আমি শিওর বা হয়ে গেলাম আর কি, আমার নিশ্চিত হয়ে গেলাম। কিন্তু সেখানেই আমার কাজ থেমে নেই, আমাকে বিভক্তিটাও নির্ণয় করতে হবে। এবার আমরা যখন দেখবো যে মহারাজের সঙ্গে তো কোনো বিভক্তি নেই, আমি এখানে কি বিভক্তি লিখবো, কিন্তু তখন তোমাকে কি লিখতে হবে, শূন্য বিভক্তি। অর্থাৎ এটাই হচ্ছে নিয়ম, ব্যাকরণের নিয়ম, যে কোনো শব্দই বাক্যে যেতে পারে না যতক্ষণ পর্যন্ত না তার সঙ্গে কোনো বিভক্তি যুক্ত হয়েছে। যেখানে বিভক্তি যুক্ত হচ্ছে না তাহলে তোমার সেখানে হচ্ছে কি শূন্য বিভক্তি যুক্ত হচ্ছে। তাহলে বন্ধুরা বোঝা গেল বিভক্তি বিষয়টি কি। এবার এই বিভক্তির ভাগ আছে, বিভক্তি সম্পর্কে দুটো শ্রেণী বিভাগ আছে। একটা হচ্ছে কি বলো, একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি, আর একটা হচ্ছে এখানে লিখেছি শব্দ বিভক্তি, আর একটা হচ্ছে ধাতু বিভক্তি। ধাতু বিভক্তিটাকেই আমরা অনেক সময় ক্রিয়া বিভক্তি বলে থাকি। শব্দ বিভক্তি আরেকটি হচ্ছে ধাতু বিভক্তি। কি সেটা, যেমন ধরো একটি শব্দ আছে, তার সঙ্গে আমি কি করলাম, বা নামপদই ধরো একটা আছে, তার সঙ্গে সরাসরি কি হলো বিভক্তি যুক্ত হয়ে সেটা তোমার বাক্যে চলে গেল, সেটা হলো শব্দ বিভক্তি। মানে যে বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হয়ে যে বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে নামপদে পরিণত করে, ঠিক আছে, নামপদে পরিণত করে এবং পরিণত করে সেটাকে বাক্যে ব্যবহারের উপযোগিতা দেয়, সেটাকে আমরা বলছি শব্দ বিভক্তি। কি সেই উদাহরণ, সেই উদাহরণ খুব সোজা। যেমন আমি একটু আগে বললাম কলম, কলম একটি নামপদ, তার সঙ্গে এ যুক্ত হয়ে কলমে, নীল কলমে ভালো লেখা হয়, কলমের সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়ে গেল। ঠিক তেমনিভাবে দিল্লিতে, হ্যাঁ, দিল্লিতে যন্তর মন্তর একটি সভা অনুষ্ঠিত হবে, কোথায় অনুষ্ঠিত হবে, দিল্লিতে, দিল্লির সঙ্গে তে বিভক্তি যুক্ত হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে সরাসরি নামপদের সঙ্গে তে বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহারের উপযোগিতা লাভ করলো, এগুলোকে আমরা বলছি কি শব্দ বিভক্তি। আরেকটি রয়েছে, সেটি হচ্ছে ধাতু বিভক্তি। সেটি কি ধাতু বিভক্তি, বা ধাতু বিভক্তিটা কি, দেখো এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে ধাতুর সঙ্গে বিভক্তিটা যুক্ত হয়, সরাসরি ধাতুর সঙ্গে। আগেরটাতে ছিল শব্দের সঙ্গে, এখনকারটাতে কি বললাম, ধাতুর সঙ্গে। কি সেই উদাহরণ, একটি উদাহরণ করিতেছে। আমি যদি সাধু ভাষা থেকে একটি উদাহরণ সহজ করার জন্য নিই, যে করিতেছে, ঠিক আছে, করিতেছে, হ্যাঁ, এই করিতেছে যে ক্রিয়াপদটি রয়েছে, দেখো এর সঙ্গে কর ধাতু রয়েছে, কর কবষ্ণরা হস, কর ধাতু, তার সঙ্গে ইতেছে বিভক্তি যুক্ত হয়ে করিতেছে। নাচিতেছে, নাচ হচ্ছে একটি ধাতু, নয়াকার চয় হস, তার সঙ্গে ইতেছে, নাচিতেছে বা নাচছে, যদি আমরা চলতি ভাষায় বলি যে নাচছে, ঠিক আছে, তাহলে নাচ হচ্ছে ধাতু, তার সঙ্গে ছে বিভক্তি যুক্ত হয়ে সেটা কিন্তু বাক্যে ব্যবহারের উপযোগিতা লাভ করলো, সেটাকে কিন্তু আমরা বলছি কি বলো, সেটাকে আমরা বলছি ধাতু বিভক্তি। তাহলে শব্দ বিভক্তি হচ্ছে শব্দের সঙ্গে যুক্ত হয়, আর ধাতু বিভক্তি হচ্ছে ধাতুর সঙ্গে যুক্ত হয়ে বাক্যে ব্যবহারের উপযোগিতা লাভ করে। তো বোঝা গেল আমাদের যেটাই দেবে না কেন আমরা কিন্তু কারক সম্পর্ক নির্ণয় করি, সেটাকে বিভক্তি আমরা কিন্তু সেখান থেকে খুঁজে নিয়ে কোন বিভক্তি সেটা লিখব। কোনো বিভক্তি যখন পাবো না তখন সেখানে আমরা শূন্য বিভক্তি লিখব। তো
এটা গেল বিভক্তির বিষয়। এবারে আসছি অনুসর্গ। অনুসর্গটা কি? অনুসর্গ দেখো, অনুসর্গ তোমরা বুঝে থাকবে যে অনু কথাটা হচ্ছে কি, অনু কথাটার মাধ্যমে হচ্ছে পরে। অনুসর্গ, অনুসর্গ কিন্তু পরে বসে। আমি একটু উদাহরণ দিয়ে দেখি বলতে চাই, রামের চেয়ে শ্যাম লম্বা। এই যে চেয়ে, এই চেয়েটা আসলে কি? অনুসর্গ। বা বন থেকে বেরোলো বুনো মহিষ, বন থেকে বেরিয়ে এলো বুনো মহিষ। এবার বুনো মহিষ বেরিয়ে এলো কোথা থেকে বেরিয়ে এলো? বন থেকে বেরিয়ে এলো। এই যে বন, বন যে নামপদটি রয়েছে, ঠিক আছে, এই নামপদের সঙ্গে বিভক্তিযুক্ত না হয়ে এক্ষেত্রে কি হয়েছে? এক্ষেত্রে তাকে বাক্যে ব্যবহারের উপযোগিতা লাভের জন্য অনুসর্গকে নিতে হয়েছে। অর্থাৎ যখন বিভক্তিযুক্ত না হয়, কিছু কিছু ক্ষেত্রে বিভক্তিযুক্ত না হয়ে, আমরা বাংলায় দেখব, বাংলায় এমন প্রচুর বাক্য থাকবে যেখানে কিন্তু বিভক্তিযুক্ত না হয়ে অনুসর্গকে নিচ্ছে, অনুসর্গ নিয়ে সেটা বাক্যে ব্যবহারের উপযোগিতা লাভ করছে, এবং ঠিক বিভক্তি যে কাজটি করছে সেই বিভক্তির কাজটি কিন্তু অনুসর্গ করছে। তাহলে বন্ধুরা আমরা বুঝলাম যে অনুসর্গ হলো কি? অনুসর্গ কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি, ঠিক আছে, যার কিন্তু কি বলবো, সেটার ইন্ডিভিজুয়ালি অর্থাৎ স্বাধীনভাবে কোনো অর্থ নেই। থেকেছে ইত্যাদির কিন্তু কোনো স্বাধীনভাবেও কোনো অর্থ থাকে না, তার নিজস্ব স্বাধীনভাবে কোনো অর্থ থাকে না। কিন্তু কোনো শব্দের সঙ্গে বলা ঠিক হবে না, শব্দের পরে যখন বসছে অনুসর্গ, অনু মানে পরে, শব্দের পরে বসে সেটাকে কিন্তু একটা কারকের জায়গা দিচ্ছে, কারকের মর্যাদা দিচ্ছে, ঠিক আছে। তাহলে ঠিক একইভাবে এটাই বলা যাচ্ছে যে বিভক্তির কাজটা কিন্তু অনুসর্গ করছে। অর্থাৎ অনুসর্গের ক্ষেত্রে বিভক্তি এবং অনুসর্গের মধ্যে মূল যে পার্থক্যটি কি? বিভক্তিটি হচ্ছে তোমার শব্দের সঙ্গে লেগে থাকছে, সঙ্গে থাকছে বলা যাচ্ছে, আর অনুসর্গটি পরে থাকছে, ঠিক আছে। তো অনুসর্গ কখনো কখনো আমাদের কিন্তু বিভক্তির জায়গায় অনুসর্গ আসতে পারে বা আসে বেসিক্যালি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু সেই যে সম্বন্ধটা বের করবো, সেই সম্বন্ধে কিন্তু আমরা যে কারক সম্বন্ধ বের করবো, সেই কারক সম্বন্ধে কিন্তু আমরা যে অনুসর্গ থাকে তাহলে সেখানে আমরা অনুসর্গ লিখবো। তো অনুসর্গ আমরা বেসিক্যালি দেখবো যে আমাদের যদি অপাদান কারক থাকে, বেশিরভাগ ক্ষেত্রে অপাদান কারকে কিন্তু আমরা অনুসর্গ দেখতে পাই। তারপরে ধরো করণ কারকে আমরা অনুসর্গ দেখতে পাই যে দিয়ে, হ্যাঁ, নীল কলম দিয়ে খুব ভালো লেখা হচ্ছে, ঠিক আছে, এই যে দিয়ে অনুসর্গ, ঠিক আছে। বন থেকে বুনো মহিষ বেরিয়ে এলো, বন থেকে, এই যে থেকে হচ্ছে অনুসর্গ। তাহলে বন্ধুরা আমরা আজকের যে ছোট্ট ক্লাস, আমি ভিডিওটাকে লেন্দি করছি না, তো আজকের ছোট্ট ক্লাসে আমরা কারক সম্পর্কে বুঝলাম, কারকের শ্রেণীগুলো জানলাম, এবং বিভক্তি ও অনুসর্গের যে পার্থক্য, বা বিভক্তি কাকে বলে, অনুসর্গ কাকে বলে, সেটা সম্পর্কে কিন্তু আমরা বুঝলাম এবং জানলাম। তো পরবর্তী ক্লাসে আমরা কিন্তু অকারক যে দুটো আছে, সেই অকারক দুটো সম্পর্কে আলোচনা করে আমরা এই যে কারকের যে আমাদের অধ্যায়, সেটা কিন্তু আমরাকে আরও এগিয়ে নিয়ে যাব, পার্ট বাই পার্ট করে। যেভাবে আমরা সমাসের ক্ষেত্রে আমরা করেছিলাম, ঠিক একইভাবে কারকের ক্ষেত্রেও আমরা কিন্তু পার্ট 1, পার্ট 2 করে এভাবে আমরা যাব, ঠিক আছে। তো বন্ধুরা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে কী হবে, আমি যতগুলো ভিডিও আপলোড করতে থাকবো এই লকডাউন সিচুয়েশনে, সবগুলোই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। সেগুলো কিন্তু তোমরা বাড়িতে ইনস্ট্যান্ট বসে সেগুলো দেখতে পাবে। এবং সেক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে তোমরা কিন্তু অনুশীলন করবে বাড়িতে, বই থেকে, যে কোনো স্ট্যান্ডার্ড বই থেকে তোমরা সেগুলোকে বোঝার চেষ্টা করবে, এবং কোথাও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে, এবং ভিডিওর লিঙ্কগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সেটাকে লাইক এবং শেয়ার অবশ্যই করবে। তো বন্ধুরা আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাস খুব শীঘ্রই আসছে, আমার সঙ্গে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।